দেখো রানা, ডাক্তার বলেছে তোমার ভাইয়ার নাকি সমস্যা, এই জন্য আমি মা হতে পারবো না। কিন্তু আমি যে মা ডাক শুনতে চাই। আমি বাবা হিসেবে তোমাকে চাই। তোমার সাথে সবাই আমাকে নিয়ে মজা করে। প্লিজ আমাকে একটু সময় দাও রানা। রানা ভাবির মুখে এমন কথা শুনে ও যেন আসমান থেকে পড়ল। কারণ ওদের সংসারে ভাবি এসছে প্রায় 5 বছর হলো। রানা ভাবিকে ওর মায়ের পেটের বোনের মতো দেখত। কখনো ভাবিকে অন্য নজরে দেখেনি সে। আর আজকে সে ভাবি এটা কি বলল? ভাবির সাথে নাকি ওকে অবৈধ সম্পর্কে জড়াতে হবে। তাই রানা বলল, আমি কখনোই এমনটি করব না। কি হলো, চলো প্লিজ। ভাবি, এটা কখনোই সম্ভব না। কেন? আপনি ভালো করেই জানেন আমি এই পরিবারের কোন পর্যায়ে আছি। আমার শর্তে রাজি না হলে কিন্তু তুমি আরো বড় বিপদে পড়বে। দেখুন ভাবি, আমি এখন আমার বাবার টাকা খাই, তাতেও পরিশ্রম করে খেতে হয়। তুমি আমার শর্তে রাজি হলে তোমার ব্যাপারটা আমি দেখব। আমার জীবন চলে গেলেও আমি এরকম অবৈধ সম্পর্কে জড়াতে পারবো না। সরি। এটাই তোমার শেষ কথা? হুম। তাহলে 1 মিনিট অপেক্ষা করো। রানাকে 1 মিনিটের কথা বলে ভাবি শরীর থেকে শাড়িটা নিচে ফেলে দিল আর ব্লাউজটা ছিঁড়ে ফেলল। রানা তার সৎমাকে ডাকতে শুরু করলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। রানা আমাকে জোর করে ব্যবহার করতে চাইছে। 1 মিনিটের মধ্যে পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয়ে গেল। ভাবি এক দৌড়ে গিয়ে রানার আমুর পেছনে দাঁড়ায়। তখন রানার বড় সৎ ভাই রাজু আসলো। আর রানার ভাবি তার স্বামী রাজুকে বলল, কান্না করতে করতে বলল, তোমার এই ভাই আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে। আমাকে বলে ভাইয়ার তো সমস্যা, তাই আমাকে একটু সময় দাও। দেখবে তুমি মা হতে পারবে। তারপর জোর করে আমাকে মাটিতে শুইয়ে ফেলে। রাজু কোনো কথা না বলে এসেই রানাকে ইচ্ছে মতো মারে। সাথে রাজুর আম্মুও মারে। আর রানার মার খাওয়া এটা নতুন কিছু নয়। কিছু থেকে কিছু হলেই তাহারা রানার গায়ে হাত তোলে। রানা বড় হয়েছে সেই দিকে কোনো খেয়ালই তাদের নেই। তারা রানা আর রানার বড় বোনকে তাহাদের বাড়ি চাকর মনে করে। এরপর রানাকে মারতে মারতে বাসার সামনে নিয়ে আসে। এমন সময় রানার বড় বোন সোহানা চলে আসে। রানার আপন বলতে তার বড় বোন সোহানাই আছে। প্রতিবারের মতো সে রানাকে ওদের হাত থেকে নিয়ে গেল। সোহানা রানার সামনে আসলে কেউই রানাকে মারে না। চলুন ওদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ফেলি। রানার বয়স যখন 5 বছর, তখন তার আম্মু মারা যায়। তখন আপন বলতে রানার বড় বোন সোহানাই থাকে। তখন সোহানার বয়সও প্রায় 7 থেকে 8 বছর। তারপর রানার আব্বু তাহাদের দিকে তাকে একটা বিয়ে করে নেয়। কারণ তিনি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বিদেশে থাকেন। রানার বাবা যাকে বিয়ে করেছে তার ঘরে একটা ছেলে থাকে যার নাম রাজু। তখন রাজুর বয়স 12 বছর। প্রথম 1 বছর ভালোই জানতো রানার সৎ মা সোহানা আর রানাকে। কিন্তু 1 বছর পর থেকে তাহার আসল রূপটা বের হয়ে আসে। নিজের সন্তানের জন্য সৎ সন্তানদেরকে দেখতেই পারত না। নিজের সন্তানকে রাখতো রাজপুত্র করে, আর রানার সোহানাকে রাখতো কাজের মেয়ের মতো। বাসার সকল কাজ সোহানা করত, আর বাইরের কাজ রানাকে দিয়ে করাতো। আর নিজের পুত্রকে পড়ালেখা করাতো। কোনো কারণবশত রানার আব্বু 2 বছরের জন্য ইন্ডিয়ায় চলে যায়। এই 2 বছরে তাহারা এমন কোনো কাম বাকি রাখেনি যা রানা আর সোহানাকে দিয়ে করানো হয়নি। কাজ করানো তো কথা নয়, সকাল সন্ধ্যা তাহাদেরকে মারত। এমনকি রাজু একদিন সোহানার দিকে বদ নজর দেয়। সেই দিন রানা রাজুকে একটা লাথি মারে, যার প্রতিশোধ এখনও নিচ্ছে রাজু। সুযোগ পেলেই রানার গায়ে হাত তুলে। এভাবেই অত্যাচারী ভোগ করে চলেছে তারা। রানার সোহানা এমন এক পর্যায়ে আছে যে কোথাও যেতে পারছে না। রানার সোহানা কিছু বলতেও পারে না বাবাকে, কারণ সৎমা তাহাদের মরা মায়ের কসম দিয়ে বলেছে যেন তাহাদের বাবা এই সম্পর্কে কিছু না জানে। এইভাবে চলতে চলতে আরও 5 বছর চলে গেল। তারপর রাজু রিলেশন করে একটা বিয়ে করে নেয়। রানার আব্বু বছরে হয়তো 4 থেকে 5 দিন বাসায় থাকে, আর সবসময় দেশের বাইরেই থাকে। যাই হোক, 1 বছর অতিবাহিত হওয়ার পর রাজুর স্ত্রী জানতে পারল সে কখনই মা হতে পারবে না। রাজুর একটা সমস্যা আছে। তারপর কয়েক বছর পর রাজুর স্ত্রী রানার দিকে নজর দেয়। তারপর আজকের এই ঘটনা। বর্তমানে রানার বয়স হলো প্রায় 18 বছর, আর সোহানার বয়স 20 থেকে 21 বছর হবে। চল ভাই, ভেতরে চল। তোদের এই বাসায় কোনো জায়গা নেই। তোরা এতটা চরিত্রহীন আগে জানতাম না। বের হও আমাদের বাসা থেকে। মুখে বললে হবে নাকি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। তারপর রাজু সোহানা আর রানাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। চল ভাই, আমরা আর এই অভিশপ্ত বাড়িতে থাকবো না। প্রয়োজনে আমরা মানুষের পাশে কাজ করে খাবো। কিন্তু আপু, এই বাড়িটি তো আমাদের একমাত্র সম্বল, যার দিকে তাকালে মনে হয়
আম্মুর দিকে তাকাই, কিন্তু এই বাড়ি ছেড়ে গেলে তো আম্মুকে আর দেখবো না। ভাই, আম্মু আমাদের মনে রয়েছে, সব সময় আম্মুর দোয়া আমাদের উপরে আছে। আবার যেতে মন চায় না আপু। আর কত মার খাবি তুই? আমি যে তোর বোন হই, আমি কিভাবে সহ্য করব? যে বয়সে তোর পড়ালেখা করা দরকার সে বয়সে তুই কাজ করছিস কিসের অভাবে? আব্বু টাকা পয়সা কম আছে নাকি? কিন্তু ভাগ্য নিয়ে আমাদের এই সুখ। সবাই সুখ কপালে নিয়ে আসে না। আমাদের মা মারা যাবার পরেই আমরা দুঃখী। আমাদের কোনো সুখ নেই কপালে। আমি নিজের জীবনটাও শেষ করে দিয়েছি তোর কারণে, কিন্তু তার প্রতিদান হিসেবে আমি পেয়েছি শুধু কষ্ট। তারপর রানা তার বড় বোন সোহানা বাসা থেকে বের হয়ে গেল। পেছনে তাকায় আর কান্না করছে। করার কিছুই নেই, কপালে যা ছিল তাই হয়েছে। রানার যেতে ইচ্ছে করছে না। রানা পেছনে তাকিয়ে আছে আর সোহানা টেনে টেনে নিয়ে যাচ্ছে তাকে। অবশেষে তাহারা চলে গেল একটা বস্তিতে। আপু, আমরা এখন কি করব? কোথায় থাকবো, কি খাবো? তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি আছি না। আমি থাকতে তোর কোনো চিন্তা করার কিছু নেই। রানা আর কিছুই বলেনি। এরপর সোহানা তার কানের দুলগুলোকে বিক্রি করে দেয়। বিক্রি করে প্রায় 50,000 টাকার মতো হয়। তা দিয়ে বাসা ভাড়া নিল আর টুকিটাকি মালামাল কিনল। কিছু খাদ্যদ্রব্য কিনে নিল। এরই মধ্যে বাড়িওয়ালির মেয়ে শিউলি তাহাদের ঘরে আসলো। আমি কি ভেতরে আসতে পারি? আরে শিউলি যে, আসো আসো। কি করা হচ্ছে দুজন ভাই বোনের? ভাবতেছি ভাইটাকে কি করব। কি করবেন মানে? আমার ভাইকে আমি অনেক বড় কিছু করতে চাই। আমি তাকে শহরের মধ্যে এমন একজন বানাতে চাই যে সবাই আমার ভাইকে এক নামে চিনবে। আমি কিচ্ছু হতে চাই না। আমি কাজ করব আর আপুকে খাওয়াবো, আর আমার আপুকে একটা বড়লোক বাড়িতে বিয়ে দেবো। বোনকে বড়লোক বাড়িতে বিয়ে দিতে হলে আগে নিজেকে বড়লোক হতে হবে। দেখ ভাই, এখন আমরা চৌধুরী বাড়িতে নই যে আমাদেরকে বড়লোক মানুষ দেখতে হবে। এখন আমার একটাই চাওয়া যে তুই এমন কিছু হবি যার ফলে তোকে দেখলে সবাই সেলুট দিবে। যে নিজের পরিশ্রমে কিছু একটা হবি যার ফলে তুই ওদেরকে দেখিয়ে দিবি তুই কি কি পারিস, আর ওদেরকে তোর পায়ের নিচে নিয়ে আসবি। তোকে মিথ্যা অপবাদে যারা অপরাধী বানিয়েছে তাদেরকে তুই দেখিয়ে দিবি। পারবি না তুই? কিন্তু আপু, কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, এটা তো বাস্তব জীবন। এটা তো আর সিনেমা না যে ডিরেক্টর বড়লোক বানিয়ে দেবে। এইসব না, এইগুলো সিনেমাতেই হয়। এটা তো কথা নয়। মানুষ চেষ্টা করলেই নিজেও করতে পারে। মানুষ পারে না এমন কিছুই নেই এই দুনিয়াতে। তুই তো ইন্টার পর্যন্ত পড়েছিস, এখন আগে কলেজে ভর্তি হ, তারপর আমি বাকিটা দেখতেছি। তুমি কি পাগল নাকি? কলেজে ভর্তি হতে হলে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে। শোন, আমার কাছে যে জিনিসপত্র আছে স্বর্ণের, তা বিক্রি করলে কম হলেও 5 থেকে 6 লক্ষ টাকা হবে। কিন্তু আপু, এটা তো আম্মু তোর জন্য রাখছে। তোর কাছে তো আম্মুর শেষ স্মৃতি এই জিনিসগুলোই আছে। তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই জিনিসপত্র বিক্রি করলে আম্মু আরো বেশি খুশি হবে। চেষ্টা করলে বোনকে এর থেকেও বেশি কিছু করে দিতে পারবে। এই নে, এইগুলো বিক্রি করে নিয়ে আস, তারপর বাকিটা করব। আমাদের কলেজে ভর্তি হতে পারবে আপু, কাছেই আমাদের কলেজ। তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আমি যাই, এগুলো বিক্রি করে আসি। এরপর রানা জিনিসগুলোকে বিক্রি করতে গেল শহরে। সব কথাবার্তা শেষ করে নেয়। দোকানদার থেকে 5,80,000 টাকা বিক্রি করে। রানা আসার আগে বলল দোকানদারকে, ভাই, এই জিনিসগুলো আপনি বিক্রি করিয়েন না। আমি 10 বছরের মধ্যে জিনিসগুলো আপনার কাছ থেকে কিনে নেব, ডবল টাকা দিয়ে। ধর্মিয়া, আপনি কি পাগল নাকি? এত দামি জিনিস আমি রেখে দিলে আমার ব্যবসা সামনে আগাবো কেমনে? ভাই, এটা আমার মায়ের শেষ স্মৃতি। অনেক বিপদে পড়ে বিক্রি করেছে, প্লিজ ভাই। আচ্ছা, আমি এইগুলোকে গোডাউনে দিয়ে বলবো এইগুলো যেন না বিক্রি করে। ভাইয়া। তারপর রানা বাসায় চলে গেল। আপু, এই নাও, সবগুলো বিক্রি করে আনছি। শিউলি বোন, তুমি কালকে ওকে কলেজে অ্যাডমিশন করে দিও। আপু, করব। আপু, আমার পড়ালেখার পাশাপাশি একটা কাজও করতে চাই। জীবনে কম কাজ তো করিসনি। তুই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলি। আমি হওয়ার পর আম্মু আব্বু প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো একটা ছেলের জন্য। যখন তুই আসলি আমার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে, আর আমিও খুশি হয়েছি। আম্মু যতদিন বেঁচে ছিল ততদিন তোর গায়ে একটা ফুলের আঁচড়ও পড়েনি। আম্মু মারা যাওয়ার পরই তোর সব সুখ নিয়ে গেল। এখন আমি আছি, তাই আমার ভাইকে রাজপুত্রের মতো রাখবো। কলেজে কেউ যেন তোর এই পরিচয় না জানে। সবাই যেন বুঝতে পারে তুই বড় লোকের সন্তান, কারণ আমার ভাই বলে কথা।
তোর যখন যা লাগবে তাই আমাকে বলবি, আমি দিব। অন্যান্য বন্ধুদের থেকেও তুই বেশি টাকা খরচ করবি, তোর চলাফেরা থাকবে অন্যরকম। আর একটা বাইক কিনে দেব তোকে টাকা হলে। আমি বাইক চালাতে পারি না তো। একদম মিথ্যা কথা বলবি না, আমি যা বলছি তাই হবে। আগে আমি শিখে নেই, তারপর না হয় কিনবো। সেই দিন দেখলাম তুই রাজু ভাইয়ার বাইক চালাইছিলি, আর সেই জন্য তোকে মারছিল না? আর আমি ঠিকমতো চালাতে জানি না বলেই মারছে। আচ্ছা তুই এখন ফ্রেশ হয়ে আয় খাবার খেতে। রানা ফ্রেশ হতে গেল। এইদিকে সোহানা শিউলিকে বলছে, শিউলি, আমার জন্য একটা কাজ খুঁজে দিতে পারবে? আপু, কাছে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে একজন শিক্ষিকা খুঁজছে। তুমি রাজি থাকলে আমি বাবাকে বলে তোমাকে নিয়ে দিতে পারবো। রাজি না থাকার কি আছে, তুমি আঙ্কেলের সাথে কথা বলো। আচ্ছা আপু। আব্বু, তুমি না তোমার স্কুলের জন্য একজন শিক্ষিকা চেয়েছো? চাইছি তো পাইছো? একজন পেয়েছি। ও, কে সে? আর বাসা কোথায়? আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া। কিন্তু প্লিজ কোনো কিন্তু বলিও না, অনেক বিপদে আছে তারা। আচ্ছা তুই যেহেতু বলছোস, আমি কি আর বলবো। কাল থেকে তাহলে সে জয়েন করবে? তারপর শিউলি তার রুমে চলে গেল। পরের দিন সকালে রানা নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নেয়। এমন সময় শিউলিও চলে আসে। কি আপু, তোমার ভাই কি রেডি হয়েছে? এই রানা, বের হয়ে নে ভাই আমার, তোর জন্য শিউলি দাঁড়িয়ে আছে। আসছি আপু। আচ্ছা আপু, আমি দামি দামি। পারি না মানে? কেমন যে গা চুলকায়। তোর জন্ম হয়েছে এগুলো পড়ার জন্য, এখন থেকে অভ্যাস করে নে, তাহলেই তুই পারবি। আর একটা কথা, কলেজে কখনো মারামারি করবি না। আর সব সময় একটা কথাই মাথায় রাখবি, তোকে অনেক বড় কিছু একটা হতে হবে। তুমি থাকলেই হবে, আমার সব কিছুই তো তুমি। এত ইমোশনাল হলে হবে না, পুরুষের মন শক্ত করতে হবে। আপু, দেরি হয়ে যাচ্ছে, বাকি টিপস কালকে দিও। তারপর শিউলি আর রানা কলেজে চলে গেল। রানা শিউলির পেছনে পেছন হাঁটে, তাও কেমন জানি রানার মধ্যে আনকমফোর্টেবল কাজ করছে। রানার মনে হয় কোনো অভিনয় করতেছে সে, তাই এমন লাগছে। একবার জামার হাতা তুলে আবার বোতাম খুলে, আবার সবগুলো লাগায়। শু জুতা তার কেমন যেন আবর্জনা আবর্জনা লাগে। এক কথায় কেউ দেখলেই বুঝবে যে রানাকে এত দামি জামা কাপড় এই প্রথম পরানো হলো। কি হলো, এমন করছেন কেন? মান সম্মান সব যাবে আমার। আমি এইগুলো পরে হাঁটতে পারছি না। বোন বানাতে চাই হিরো, আর সে হতে চাই জিরো। হ্যাঁ। কি রে শিউলি, এটা তোর বয়ফ্রেন্ড নাকি? সব সময় সব কিছু নিয়ে মজা করবি না। আমি আবার কি করলাম? নতুন কাউকে দেখলে আগে জিজ্ঞেস করবি যে কে হয় ইনি আমার। আচ্ছা সরি দোস্ত। আচ্ছা চলো, তুমি আমার সাথে স্যারের রুমে। তারপর রানার শিউলি স্যারের রুমে গেল। স্যার রানাকে দেখে বলল, তুমি আবিদ সাহেবের ছেলে না? রানা চুপ করে আছে। স্যার আবারও বলে, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। জি স্যার। তো তুমি এখানে পড়বা কেন? তোমার বাবা না বলেছিল তোমাকে ইন্ডিয়াতে পড়াবে? আর তোমার সৎ মা তোমাকে আগের মতো ভালোবাসে? রানা কিছু বলার আগেই চোখে পানি চলে আসে। তারপর অফিস কক্ষ থেকে বের হয়ে যায়। তারপর শিউলি সব কিছু বলে স্যারকে। এরপর স্যার রানাকে ডেকে ভেতরে নিল। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে তোমার সাথে তারা এমন করবে। তাছাড়া তোমার মুখের দিকেই তো তোমার বাবা তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আর তোমার সৎ ভাই মানে রাজু যত রকম মাস্তানি আছে সব কিছু করে। সে গতদিন আগে এই কলেজে এসেও একটা মেয়েকে জোর করে নিয়ে যেতে চাইলো। এখন তুমি আসছো, একটু ভালো হয়েছে। তুমি থাকলে হয়তো আর এইসব করবে না। তাহলে তো ভালোই হলো যে আপনি তাকে ভালো করেই জানেন। একটা অনুরোধ, দয়া করে প্লিজ স্যার, আপনি আমার পরিচয়টা কারোর কাছে দেবেন না। কেন? প্লিজ স্যার, আপনাকে তো সব কিছুই বলছি। আচ্ছা, আজ থেকে ক্লাস শুরু করবা নাকি কাল থেকে? কাল থেকে। এরপর রানা বাসায় চলে আসে কলেজের সব কাজ শেষ করে।